যে যেখান থেকে আমার এই কথা শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত। নির্বাচন কবে হবে সেটা নিয়ে মানুষের এবং জনগণের মধ্যে জনগণ দ্বিধা বিভক্তিতে রয়েছে, রাজনৈতিক দলগুলো। তারপরও নির্বাচনকালীন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং নেতাগণ তারা বিভিন্ন বয়ান নিয়ে হাজির হয়। জামাতে ইসলামী সেরকম কয়েকদিন ধরে একটি বয়ান শুনতে পাচ্ছি, দুর্নীতি করব না, দুর্নীতি হতে দিব না, চাঁদাবাজি করব না, চাঁদাবাজি হতে দিব না। এরকম মন ভোলানো সুন্দর সুন্দর বয়ান আগেও এসেছিল, এখনো আসছে। জামাতে ইসলামী তারা কি চাঁদাবাজি করে না? এরকম নজির কি নেই? পত্রপত্রিকায়, সোশ্যাল মিডিয়াতে কি আসে না? রাজশাহীতে একটা রিপোর্ট পেশ করা হলো, সেখানেও তো জামাত নেতাদের অনেকের নাম এসেছে। অন্যান্য ডিস্ট্রিক্টেও এরকম চাঁদাবাজি, বিভিন্ন অনৈতিক কাজ তাদের দ্বারা সংঘটিত হচ্ছে। বয়ান এবং কথা শুধু আনলেই হবে না, তার যৌক্তিকতা থাকতে হবে, তার সত্যতা থাকতে হবে, এবং সেই বয়ানের মধ্যে বর্তমান তাদের কৃতকর্ম, কাজকর্ম কতটুকু সত্য প্রতিফলিত হয়ে আছে তা জনগণ দেখতে চায়। আসিফ নজরুল সাহেব অত্যন্ত সজ্জন ব্যক্তি, অত্যন্ত জ্ঞানী এবং বুদ্ধিজীবী। তিনি আমি সোশ্যাল মিডিয়াতে পেলাম যে শেখ হাসিনা যে ধরনের গণহত্যা চালিয়েছে, পাকিস্তান সেনাবাহিনীও এরকম গণহত্যা চালায়নি। কথাটা কতটুকু যৌক্তিক? এই যে একটা ঘটনার সাথে আরেকটা ঘটনার ডিফেন্ড করা, একটা ঘটনার সাথে আরেকটা ঘটনাকে তুলনা করা, এবং যে ঘটনা খুবই দুঃখজনক, ৭১-এর ঘটনাও অত্যন্ত মর্মান্তিক ছিল, পাকিস্তান সেনাবাহিনী যা ঘটিয়েছিল, শেখ হাসিনাও অভ্যুত্থানের সময় যা ঘটিয়েছে অত্যন্ত দুঃখ এবং মর্মাহত। এইভাবে তারা একটার সাথে একটা মিলিয়ে এই রসিকতা করা জনগণ এবং জাতির জন্য খুব হতাশার। তিনি একজন বুদ্ধিজীবী হয়ে ডক্টর ইউনূস যদি প্রধান উপদেষ্টা না হতেন, তাকেই অনেকে কল্পনা করেছিল যে তিনি হবেন। এইরকম একজন দায়িত্বশীল ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি যদি এই ধরনের কথাবার্তা বলে, জাতি তো অবশ্যই হতাশা এবং বেদনার্থ হবে। তার উপর তিনি একটা পদে দায়িত্ব রয়েছে, রাষ্ট্রীয় পদে। দালালি কোন পর্যায়ে চলে গেছে, মানুষ কতটুকু নির্লজ্জ হলে একটা ঘটনার সাথে আর একটা ঘটনা এইভাবে তুলনা করতে পারে? প্রত্যেকটা প্রাণের দাম মূল্যহীন, যে প্রেক্ষাপটে হোক না কেন, ৭১, ৯০, ৬৯, ২৪, সবই দুঃখজনক ব্যাপার বাঙালিদের জন্য। যে প্রাণহানি হয়েছে, অঙ্গহানি হয়েছে, তো এই ধরনের দায়িত্বশীল পদে থেকে এই ধরনের বক্তব্য জাতি কখনো আশা করেনি, এবং এটা নিন্দনীয় বটে। জুলাইয়ের বর্তমান ২৮-২৯ তারিখ থেকে আগস্ট ৫ তারিখ পর্যন্ত প্রশাসনের মধ্যে একটু তোড়জোড় দেখা যাচ্ছে। কেউ প্রতি বিপ্লব ঘটিয়ে ফেলবে, আওয়ামী লীগ তার দোসররা, কি আবার পাল্টা অভ্যুত্থান ঘটাবে। এই ধরনের পাল্টা অভ্যুত্থান অথবা কেউ বিপ্লব ঘটিয়ে ফেলবে, এগুলো বলে কয়ে আসে না।
আর এগুলো গোপন রাখার দরকার, না হলে জাতি এবং জনগণ আতঙ্কিত থাকে। এবং গত সরকার আমলে দেখেছি এই ধরনের জাতিকে আতঙ্কিত করে যারা রাষ্ট্রীয় পর্যায়ে এবং যারা আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন সুযোগে তারা মামলা বাণিজ্য করেছে। এখনো যাতে এরকম না হয় সেই দিকে অবশ্যই সংশ্লিষ্ট ব্যক্তিদ্বয় এবং সরকারি যে দায়িত্ব রয়েছে তাদের খেয়াল রাখা উচিত। কোনো নির্দোষ ব্যক্তি যাতে রাষ্ট্রীয় নিপীড়নের শিকার না হয় সেটা দেখা রাষ্ট্রের দায়িত্ব এবং কর্তব্য। গত সরকার এগুলা করতে পারেনি বলে তারা জনগণ থেকে বিচ্যুতি হয়েছে এবং জনগণের আস্থার জায়গাটা তারা আস্থার জায়গায় আর থাকতে পারে। তো এইরকম রেড অ্যালার্ট অথবা অ্যালার্ট প্রশাসনের মধ্যে হোক, সেটা বাইরে না আসাটাই সমীচীন, না হলে জনগণ আতঙ্কিত বোধ করে। বর্তমান আওয়ামী লীগের কি অবস্থা, আওয়ামী লীগের দোসরদের কি অবস্থা, সেভাবে তারা কি এটা জানিয়ে শুনিয়ে তারা কোনো অঘটন কিংবা ঘটনা ঘটাবে? প্রশ্নই ওঠে না। যাই হোক, দেশে শান্তি থাকুক, শান্তি বিরাজ করুক, জনগণ শান্তিতে থাকুক এবং এগুলার দোহাই দিয়ে যাতে কোনো মামলা বাণিজ্য না হয়, নিরীহ জনগণ যাতে এই আক্রোশের শিকার না হয়, তা অবশ্যই দেখা উচিত। জামাতে ইসলামীকে নিয়ে আমি বেশি কথা বলি না, আমি বলার প্রয়োজনও মনে করি না। সামনে নির্বাচন যদি হয়, কখন হবে জানি না, জনগণ তাদের মতামত দিবে, সেখানে যে দল ক্ষমতায় আসুক, জনগণ যাদেরকে ভালোবাসবে তারাই ক্ষমতায় আসবে। কিন্তু বর্তমান সরকার কতটুকু নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে পারবে, তাদের কাজে কর্মে সেটা ভবিষ্যতে দেখা যাবে। বর্তমান আইন শৃঙ্খলা বাহিনী এবং নির্বাচনের জন্য সামনে কতটুকু প্রস্তুত আছে এটাও দেখার বিষয়। অভ্যুত্থানের পরবর্তী সময় যদি নির্বাচন করে ফেলতো, নির্বাচন হয়ে যেত, তাহলে হয়ে যেত। এখন বিভিন্ন ধরনের ফাঁক ফোকর খুঁজে বের করা হবে। যারা নির্বাচন থেকে সুফল পাবে তারা নির্বাচনের পক্ষে, যারা নির্বাচনে জয়ী হবে না তারা নির্বাচন না করার পক্ষে। এই দোলাচলের মধ্যে বাংলার জনগণ নিষ্পেষিত হতে থাকবে, নিষ্পেষিত হতে থাকবে। বাংলাদেশের জনগণ কিন্তু শান্তি প্রিয়, শান্তি চায়। কতটুকু শান্তি, কতটুকু স্বস্তির জায়গায় বর্তমান সরকার নিতে পারবে তা ভবিষ্যতে বলে দিবে। আমরা আবেগপ্রবণ জাতি, আমরা আবেগ দিয়ে প্রথমে অনেক কিছু জাস্টিফাই করি, কিন্তু আবেগ বেশি দিন থাকে না। যে আবেগ দিয়ে আমরা বুকে জড়িয়ে নিই, কৃতকর্ম যদি খারাপ হয়, আমরা আবার জনগণের কথা বলছি, তারা আবার আস্থা করে নিক্ষেপ করে দিতেও দ্বিধা করে না। আমাদের জাতীয়তাবোধ, আমরা অহংকার করি জাতীয়তাবাদকে নিয়ে। আমাদের মহান মুক্তিযুদ্ধ আছে, গণ অভ্যুত্থান আছে অনেক, 24-এর গণ অভ্যুত্থান। আমরা সাহসী জাতীয় বটে, তবে সেই সাহসিকতার পরীক্ষা বর্তমান সরকার না নেক, আমি সেটা চাই। আমরা প্রতিবাদ করতে পারি, আমরা সযত্নে কাউকে গ্রহণ করতে পারি, আবার ছুঁড়েও ফেলে দিতে পারি। সেই দিকগুলো অবশ্যই বর্তমান সরকার বিবেচনা করবে। কথা শেষ করব, তার আগে বলছি, অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা এবং চিকিৎসা রাষ্ট্র কর্তৃক বাংলাদেশ সচেতন নাগরিক পার্টি
নিশ্চিত করার লক্ষ্যে, ফ্রি করার লক্ষ্যে বিনামূল্যে কাজ করে যাচ্ছে এবং শতভাগ বেকারত্ব দূর করার জন্য তারা কাজ করে যাচ্ছে। নিজের বিবেককে শানিত করুন। যদি মনে করেন আপনাদের পক্ষে সচেতন নাগরিক পার্টি আপনাদের মনের কথা বলছে, আপনাদের অধিকারের কথা বলছে, সচেতন নাগরিক পার্টিতে যোগ দিন। ধন্যবাদ সকলকে।